চলতড়িতের তৃতীয় দিনের ক্লাস। তোমরা জানো যে আমরা চলতড়িতের প্রথম দুটি ক্লাস অলরেডি সম্পন্ন করেছি। প্রথম ক্লাসে আমরা কুলম্বের সূত্র ইত্যাদি সম্পর্কিত সমস্ত প্রশ্ন করেছি, আর দ্বিতীয় ক্লাসে আমরা ওহমের সূত্র সম্পর্কিত যাবতীয় প্রশ্নগুলির সমাধান করেছি। আমরা আজকে চলতড়িতের তৃতীয় দিনের ক্লাস শুরু করব। তো সময় নষ্ট না করে চলো আমরা শুরু করি। বেশ, আমরা কি পড়বো আজকে? প্রথমে আমরা পড়ব রোধাঙ্ক, আর তারপরে রোধাঙ্কের একক বিষয়ে জানবো। তাহলে প্রথমে কি না, তো রোধাঙ্ক বিষয়টা আমরা ভালো করে পড়ে নেব, তারপরে সেখান থেকে রোধাঙ্কের এককটা আমরা জানবো। বেশ, তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। প্রশ্ন দেখো, আমাদের প্রশ্ন হচ্ছে রোধাঙ্ক কাকে বলে। ঠিক আছে, প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে রোধাঙ্ক কাকে বলে। তো এই বিষয়ে আমাদেরকে জানতে গেলে আমাদেরকে দুটো কথা আগে মনে রাখতে হবে। কি না, তো আমরা আগের দিন শেষ প্রশ্নতে পড়েছিলাম যে আর এর সঙ্গে এল এর সম্পর্ক এবং আর এর সঙ্গে এর সম্পর্ক। আর হচ্ছে রোধ, এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, আর এ হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদ। তো আমরা সেদিন কি পড়েছিলাম? আমরা এই রোধের সঙ্গে এই যে এল অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্য, তার সম্পর্ক পড়েছিলাম যে সমানুপাত সম্পর্ক, তাই না? পরিবাহীর রোধ এবং পরিবাহীর দৈর্ঘ্য পরস্পরের সঙ্গে সমানুপাত সম্পর্কে থাকে, অর্থাৎ দৈর্ঘ্য যত বেশি হবে সেই পরিবাহীর রোধ তত বেশি হবে, আর প্রপোর্শনাল এল। আর একটা জিনিস পড়েছিলাম, আর প্রপোর্শনাল 1/a, অর্থাৎ প্রস্থচ্ছেদ যত বেশি হবে রোধ তত কম হবে, আর প্রপোর্শনাল 1/a। এখন এই আর প্রপোর্শনাল এল এবং আর প্রপোর্শনাল এ, এই দুটিকে আমরা যদি যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী মিশিয়ে দিই তাহলে কি পাবো? তাহলে আমরা এই জিনিসটা পাবো, আর প্রপোর্শনাল এল বাই এ। ঠিক আছে, এখন এইটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন, আর প্রপোর্শনাল এল বাই এ। এই চিহ্নটাকে যদি সমান চিহ্নতে পরিণত করতে হয় তাহলে আমাকে একটা ধ্রুবক কিন্তু আনতে হবে। দেখো, আমি কিন্তু একটা ধ্রুবক এনেছি, আর সমান রো ইন্টু এল বাই এ। এই যে আর ও এইচ রো, এই যে তার সিম্বল হচ্ছে এইটা, এইটাই কিন্তু রোধাঙ্ক, এইটাই কিন্তু রোধাঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে রোধাঙ্কটা আনবো? না, তো দেখো আমরা কি করছি, আমরা এল সমান 1 ও এ সমান 1 বসাচ্ছি। ঠিক আছে, এল মানে কি? এল মানে হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, আর এ মানে পরিবাহীর প্রস্থচ্ছেদ। অর্থাৎ একটা পরিবাহী নিলাম, যে পরিবাহী দৈর্ঘ্যটা হচ্ছে 1 একক এবং পরিবাহীর প্রস্থচ্ছেদ সেটা হচ্ছে 1 বর্গ একক। তাহলে এখন এই যে এল এর জায়গায় যদি আমি 1 বা 1 এবং এর জায়গায় যদি আবার 1 বসাই তাহলে কি পাবো? তাহলে আমরা পাবো আর সমান রো ইন্টু 1/1, বা আর সমান রো, বা রো সমান আর। তার মানে কি দাঁড়ালো? এই যে আমি বললাম এই রো রোধাঙ্ক সমান হচ্ছে রোধ, রোধাঙ্কটা রোধের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। দেখো, রোধাঙ্কটা রোধের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। কখন সমান হয়ে যাচ্ছে? যখন পরিবাহীটার দৈর্ঘ্য হচ্ছে 1 একক এবং পরিবাহীটির প্রস্থচ্ছেদ হচ্ছে 1 বর্গ একক।
অর্থাৎ এমন একটা পরিবাহী যার দৈর্ঘ্য 1 একক এবং প্রস্থচ্ছেদ 1 বর্গ একক যদি হয়, তাহলে ওই পরিবাহীর রোধকেই আমরা রোধাঙ্ক বলবো। ঠিক আছে, এবার তোমরা একটা জিনিস দেখো, এই যে দেখো, এইটাকে যদি আমরা একটা পরিবাহী ধরে নিই, এইটাকে যদি আমরা একটা পরিবাহী ধরে নিই, তাহলে এই পরিবাহীর এই যে দৈর্ঘ্যটাকে, এই বরাবর দৈর্ঘ্যটাকে আমি কি ধরেছি, আমি এল ধরেছি। আর এই যে জিনিসটা দেখছো, এটা কি, ওই পরিবাহীর প্রস্থচ্ছেদ, এটা এ। এখন এই পরিবাহীর এই এল অর্থাৎ দৈর্ঘ্যটা যদি 1 হয় এবং এই প্রস্থচ্ছেদ এটা যদি 1 হয়, তাহলে এই পরিবাহীর এই যে দুই বিপরীত পৃষ্ঠ, তার যে রোধ, এই রোধটাই তাহলে রোধাঙ্ক হবে। কারণ আমরা এখানে তো দেখছি যে এল যদি 1 হয়, অর্থাৎ কোন পরিবাহীর দৈর্ঘ্য যদি 1 হয় এবং এ যদি 1 হয়, অর্থাৎ প্রস্থচ্ছেদ যদি 1 হয়, তাহলে ওই পরিবাহীর রোধাঙ্কটাই কিন্তু আসলে রোধের সমান। তাহলে আচ্ছা দাঁড়াও, এটা পরিষ্কার করে দিই, সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে, সংজ্ঞাটা আমরা দেখে নেব। সংজ্ঞাটা হচ্ছে একক দৈর্ঘ্য বিশিষ্ট ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোন পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী রোধকে ওই পরিবাহীর রোধাঙ্ক বলে। দেখো, একক দৈর্ঘ্য বিশিষ্ট, এই যে দৈর্ঘ্যটা একক, ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট, এই যে প্রস্থচ্ছেদটা একক। এইরকম যদি হয়, এইরকম যদি পরিবাহী হয়, তাহলে এই পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী রোধকে আমরা রোধাঙ্ক বলবো। সংজ্ঞাটা কি, একক দৈর্ঘ্য বিশিষ্ট ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোন পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী রোধকে ওই পরিবাহীর রোধাঙ্ক বলে। এখন আরেকটা জিনিস দেখো, এই যে এই এ সমান 1, এ সমান 1, এই এ সমান 1 কখন আসবে, যদি এই দৈর্ঘ্য আর এই প্রস্থ, এই দুটোর মান যদি 1 হয়, তাহলে 1 গুণিত 1 সমান হচ্ছে 1 বর্গ একক। আবার দেখো, এই বাহুটাই বলো বা এই বাহুটা বলো, এটাও কিন্তু আমরা 1 ধরেছি। তাহলে এই যে তোমরা একটা চিত্র দেখছো, এই চিত্রটির একটা ত্রিমাত্রিক বস্তু, সেই ত্রিমাত্রিক বস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধ তিনটি জিনিসই কিন্তু 1 একক। তাহলে এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা আসলে একটা ঘনক। তাহলে আমরা এই যে পুরো কথা, একক দৈর্ঘ্য বিশিষ্ট এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোন পরিবাহীর, এই কথাটা না বলে আমরা বলতে পারি একক বাহু বিশিষ্ট একটি ঘনকের, কি বলতে পারি, এইখান থেকে এইখান পর্যন্ত, এই পুরো কথাটার পরিবর্তে আমি বলতে পারি একক বাহু বিশিষ্ট একটি ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী রোধকে, তাই না? একক বাহু বিশিষ্ট কোন ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী রোধকে ওই পরিবাহীর রোধাঙ্ক বলে। তাহলে রোধাঙ্কের সংজ্ঞা আমরা দুই ভাবে দিতে পারি। কিভাবে? প্রথম হচ্ছে একক দৈর্ঘ্য বিশিষ্ট ও একক দৈর্ঘ্য বিশিষ্ট ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোন পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী রোধকে ওই পরিবাহীর রোধাঙ্ক বলে।
এটা একটা। আবার তুমি বলতে পারো একক বাহু বিশিষ্ট কোনো একক বাহু বিশিষ্ট কোনো ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী রোধকে ওই পরিবাহীর রোধাঙ্ক বলে। ঠিক আছে, আমরা দুই ভাবেই কিন্তু সংজ্ঞাটাকে বলতে পারি। চলো এবার আমরা এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক কি সেটা জানবো। 6 নম্বর প্রশ্ন, এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক কি? ঠিক আছে, বেশ, তাহলে তোমরা এখনই পড়লে কি না, তো আর সমান রো ইন্টু এল বাই এ। ঠিক আছে, আর সমান রো ইন্টু এল বাই এ। বেশ, তাহলে আমরা কোনাকুনি গুণ করছি, তাহলে কি পাচ্ছি? রো ইন্টু এল সমান আর ইন্টু এ। দেখো এই যে রো ইন্টু এল সমান আর ইন্টু এ, বা রো সমান কি পাবো? আর এ বাই এল, এলটা এদিকে নিচে চলে এলো। তাহলে এই যে রোধাঙ্ক সমান কি দাঁড়াচ্ছে? আর ইন্টু এ বাই এল। এখন আর মানে কি? আর মানে রোধ। রোধের একক কি? রোধের একক হচ্ছে ওহম। দেখো ওহম বসিয়েছি। এ হচ্ছে প্রস্থচ্ছেদ বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এসআই পদ্ধতিতে কি হবে? মিটার স্কয়ার হবে, মিটার ইন্টু মিটার, মিটার স্কয়ার হবে। দেখো মিটার স্কয়ার বসিয়েছি। আর এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য। তাহলে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি হবে? মিটার হবে, মিটার কিন্তু বসিয়েছি। তাহলে রোধাঙ্কের একক কি দাঁড়ালো? ওহম মিটার। এই মিটার স্কয়ার আর নিচে একটা মিটার, তাহলে ওহম মিটার। ঠিক আছে, ওহম মিটার। তাহলে এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক কি? এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার। ঠিক আছে, বেশ, ছোট কোশ্চেন, মনে রাখতে হবে, পরীক্ষায় খুব পড়ে। এবার আমরা একটা ছোট্ট প্রশ্ন এখান থেকে পড়ে নেব। প্রশ্নটা কি? কোন অর্ধপরিবাহীর রোধাঙ্ক তাপমাত্রা লেখচিত্রটি কেমন? ঠিক আছে, কি বললাম? কোন অর্ধপরিবাহীর রোধাঙ্ক তাপমাত্রা লেখচিত্রটি কেমন? এইটা হচ্ছে আমাদের কোশ্চেন। এটাও কিন্তু পড়ি। তো এই দেখো, এটা আমরা এক্স অক্ষ ধরছি আর এটা আমরা ওয়াই অক্ষ ধরছি। তো এক্স অক্ষ বরাবর আমরা তাপমাত্রাকে সূচিত করছি কেলভিন এককে। এই যে এক্স অক্ষ বরাবর আমরা তাপমাত্রাকে সূচিত করলাম, আর এই ওয়াই অক্ষ বরাবর আমরা রোধাঙ্ক রো কে সূচিত করছি। তাহলে রোধাঙ্ক তাপমাত্রা লেখচিত্রটি কেমন দাঁড়াবে? না তো এইরকম। অর্থাৎ তাপমাত্রা যত বৃদ্ধি পাবে অর্ধপরিবাহীর রোধাঙ্ক তত কমবে। ঠিক আছে, বেশ, এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। কি পড়বো আমরা? না তো আমরা পড়বো রোধের শ্রেণী সমবায়, আর আমরা পড়বো রোধের সমান্তরাল সমবায়। তো চলো আমরা প্রথমে রোধের শ্রেণী সমবায়টা বুঝে নিই, তারপরে রোধের সমান্তরাল সমবায়টা বুঝবো। বেশ, এখান থেকে কোশ্চেনটা কি আসবে? কোশ্চেন হচ্ছে রোধের শ্রেণী সমবায় কাকে বলে, এর রাশিমালাটি লেখো এবং এর দুটি বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, কোশ্চেন হচ্ছে রোধের শ্রেণী সমবায় কাকে বলে, অর্থাৎ সংজ্ঞাটা পড়বো, এর রাশিমালাটা লিখবো, রাশিমালাটা কি, এবং এর দুটি বৈশিষ্ট্য আমরা জানবো। তাহলে এখানে তোমরা দেখো একটা ছবি এসছে। এই ছবিতে কি আছে? তিনটি রোধ আছে। একটা রোধ হচ্ছে R1, যার এই প্রান্ত হচ্ছে A, অপর প্রান্ত হচ্ছে B। R2,
যার প্রথম প্রান্ত হচ্ছে বি আর দ্বিতীয় প্রান্ত হচ্ছে সি, আর R3 যার প্রথম প্রান্ত হচ্ছে সি আর শেষ প্রান্ত হচ্ছে ডি। তাহলে R1, R2 ও R3 তিনটি রোধ পরস্পর যুক্ত আছে। এবার এদের তুল্য রোধ যদি RS হয়, এদের তুল্য রোধ যদি RS হয়, তাহলে RSটা এদের সঙ্গে কিভাবে সম্পর্কিত সেটা আমাকে জানতে হবে। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা জানি। কি আছে সংজ্ঞা? যদি কতগুলি রোধ পরস্পর এমন ভাবে যুক্ত থাকে যে একটির শেষ প্রান্ত পরেরটির প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত থাকে, তবে রোধের এই সমবায়কে শ্রেণী সমবায় বলে। দেখো কি বলছে, যদি কতগুলি রোধ পরস্পর এমন ভাবে যুক্ত থাকে, এই দেখো পরস্পর কিন্তু যুক্ত আছে তিনটি রোধ, R1, R2 এবং R3, তিনটি রোধ পরস্পর যুক্ত আছে এমন ভাবে। তো কেমন ভাবে? না তো একটির শেষ প্রান্ত পরেরটির প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত থাকে। দেখো R1 এর শেষ প্রান্ত R2 এর প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত আছে, তাই না? আবার R2 এর শেষ প্রান্ত এইটা, R3 এর প্রথম প্রান্ত এইটা পরস্পর যুক্ত আছে। তাই বলা হচ্ছে একটির শেষ প্রান্ত পরেরটির প্রথম প্রান্তের সঙ্গে যদি যুক্ত থাকে, তবে রোধের এই সমবায়কে শ্রেণী সমবায় বলে। যদি কতগুলি রোধ পরস্পর এমন ভাবে যুক্ত থাকে যে একটির শেষ প্রান্ত পরেরটির প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত থাকে, তবে রোধের এই সমবায়কে শ্রেণী সমবায় বলে। দেখো R1 এর শেষ প্রান্ত R2 এর প্রথম প্রান্ত যুক্ত আছে, আবার R2 এর শেষ প্রান্ত R3 এর প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত আছে। তাই বলা আছে একটির শেষ প্রান্ত পরেরটির প্রথম প্রান্তের সঙ্গে যদি যুক্ত থাকে, তবে রোধের এই সমবায়কে কি বলছে? শ্রেণী সমবায় বলছে। ক্লিয়ার হলো? বেশ, এবার আমরা কি করব? আমরা রাশিমালাটা এবার একটু দেখব। তাহলে রোধের শ্রেণী সমবায়ের রাশিমালা। তো এখানে দেখো তিনটি রোধ আছে, আমি কি লিখেছি? ধরা যাক R1, R2 ও R3 এই রোধ তিনটি শ্রেণী সমবায়ে মূল বর্তনীর সঙ্গে A ও D বিন্দুতে যুক্ত আছে। A ও D বিন্দুতে যুক্ত আছে, দেখো প্রথম প্রান্ত A আর শেষ প্রান্ত D। তাহলে কি দাঁড়ালো? R1, R2 ও R3 রোধ তিনটি শ্রেণী সমবায়ে মূল বর্তনীর সঙ্গে A ও D বিন্দুতে যুক্ত আছে। তড়িৎ প্রবাহ A থেকে D এর দিকে হচ্ছে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। এটা যদি হয়, তাহলে শ্রেণী সমবায়ের তুল্য রোধ যদি RS হয়, শ্রেণী সমবায়ের তুল্য রোধ যদি RS হয়, তাহলে এই RSটা কি হবে? না তো ওই যে রোধগুলো পরস্পর যুক্ত আছে তাদের যোগফলের সমান হবে। অর্থাৎ RS সমান R1 প্লাস R2 প্লাস R3, RS সমান R1 প্লাস R2 প্লাস R3। অর্থাৎ তুল্য রোধটা বাকি যে রোধের সঙ্গে যুক্ত আছে, এই তুল্য রোধটা যে রোধগুলি পরস্পর যুক্ত আছে তাদের সমষ্টির সমান হবে। এইটাই হচ্ছে রোধের শ্রেণী সমবায়ের রাশিমালা। খুব সোজা। বেশ, তাহলে এবার আমরা বৈশিষ্ট্যটা একটু পড়ে নিই।
তাহলে এটাও শেষ হয়ে যাবে। কি বৈশিষ্ট্য দুটো পড়ব। তো বলছে প্রতিটি রোধের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহ হবে। দেখো তড়িৎ প্রবাহ তো এই বরাবর যাচ্ছে, অন্য কোনো রাস্তা নেই, তাহলে এই বরাবর যে তড়িৎ প্রবাহ হবে এই বরাবর সে তড়িৎ প্রবাহই হবে, আবার এই বরাবরও সেই তড়িৎ প্রবাহই হবে। তাই বলা আছে প্রতিটি রোধের মধ্য দিয়ে, প্রতিটি রোধ মানে কি কি, R1 R2 R3, প্রতিটি রোধের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহ হবে। আর 2 নাম্বার বৈশিষ্ট্য কি, সমবায়ের তুল্য রোধ অর্থাৎ এই RS টা সমবায়ের প্রতিটি রোধের মানের চেয়ে বড় হবে। এই তুল্য রোধটা R1 এর থেকেও বড় হবে, R2 থেকেও বড় হবে, আবার R3 থেকেও বড় হবে। তুমি ধরো যে R1 সমান 1, R2 সমান 2 আর R3 সমান 3, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 তাহলে 6 হলো, তাহলে RS হচ্ছে 6। তাহলে এই যে 6 এটা 1 এর থেকেও বেশি, 2 এর থেকেও বেশি, আবার 3 এর থেকেও বেশি। অর্থাৎ তুল্য রোধটা সবসময় সমবায়ের যে প্রতিটি রোধ আছে তাদের মানের চেয়ে কিন্তু বড় হবে। এটাই হলো আমাদের রোধের শ্রেণী সমবায় সম্পর্কিত কোশ্চেন। কি কি আছে, রোধের শ্রেণী সমবায় কাকে বলে এটা প্রথমে পড়লাম, এর রাশিমালাটা লিখলাম, আর এর দুটো বৈশিষ্ট্য আমরা কিন্তু জানলাম। এবার আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে। কি কোশ্চেন, রোধের সমান্তরাল সমবায়। কোশ্চেনটা কি হবে, রোধের সমান্তরাল সমবায় কাকে বলে, এর রাশিমালাটি লেখো, এর দুটি বৈশিষ্ট্য লিখো। একই প্রশ্ন। তাহলে প্রথমে আমরা কি করব, তো প্রথমে আমরা একটা ছবি দেখব। দেখো এই যে R1 R2 আর R3 তিনটি রোধ কিন্তু আবার যুক্ত আছে, কিন্তু আগে যেভাবে যুক্ত ছিল সেভাবে কিন্তু যুক্ত নেই। R1 এর এই প্রান্তটা A বিন্দুর সঙ্গে, এই প্রান্তটা B বিন্দুর সঙ্গে যুক্ত আছে। R2 ক্ষেত্রে দেখো আবার প্রথম প্রান্তটা A বিন্দুর সঙ্গে, দ্বিতীয় প্রান্তটা B বিন্দুর সঙ্গে যুক্ত আছে। R3 দেখো প্রথম প্রান্তটা A বিন্দুর সঙ্গে, দ্বিতীয় প্রান্তটা B বিন্দুর সঙ্গে যুক্ত আছে। এখন এদের তুল্য রোধকে আমরা RP বলবো। তাহলে কি দাঁড়াচ্ছে সংজ্ঞাটা, যদি কতগুলি রোধ এমন ভাবে যুক্ত থাকে যে, যদি কতগুলি রোধ এমন ভাবে যুক্ত থাকে যে রোধগুলির এক প্রান্ত একটি নির্দিষ্ট বিন্দুতে, দেখো R1 R2 R3 তিনটিরই প্রথম প্রান্ত A বিন্দুতে যুক্ত আছে, তাই রোধগুলির এক প্রান্ত একটা নির্দিষ্ট বিন্দুতে যুক্ত আছে। এখানে বিন্দুটা হচ্ছে A বিন্দু, এবং অপর প্রান্ত অপর একটি নির্দিষ্ট বিন্দুতে যুক্ত থাকে। দেখো অপর প্রান্ত, দেখো দ্বিতীয় প্রান্তটা R1 এর দ্বিতীয় প্রান্ত B বিন্দুতে যুক্ত আছে, R2 এর দ্বিতীয় প্রান্ত B বিন্দুতে যুক্ত আছে, R3 এর দ্বিতীয় প্রান্ত B বিন্দুতে যুক্ত আছে। তাহলে এই যে সমবায়টা তৈরি হলো, এই সমবায়টার নাম হচ্ছে সমান্তরাল সমবায়। যদি কতগুলি রোধ এমন ভাবে যুক্ত থাকে যে রোধগুলির এক প্রান্ত একটি নির্দিষ্ট বিন্দুতে, সবগুলো রোধের একটা প্রান্ত একটা নির্দিষ্ট বিন্দুতে যুক্ত আছে, এবং অপর প্রান্ত অপর একটা নির্দিষ্ট বিন্দুতে যুক্ত আছে। দেখো অপর প্রান্তগুলি B বিন্দুতে যুক্ত আছে, তবে রোধের এই যে সমবায়, এই সমবায়কে কি বলা হয়, সমান্তরাল সমবায়। তাহলে সংজ্ঞাটা পড়ছি একবার, যদি কতগুলি রোধ এমন ভাবে যুক্ত থাকে যে রোধগুলির এক প্রান্ত
একটি নির্দিষ্ট বিন্দুতে এবং অপর প্রান্ত অপর একটি নির্দিষ্ট বিন্দুতে যুক্ত থাকে তবে রোধের এই সমবায়কে সমান্তরাল সমবায় বলে। তাহলে সংজ্ঞাটা ক্লিয়ার। এবার আমরা এর রাশিমালাটা করব। তাহলে এবার রোধের সমান্তরাল সমবায়ের রাশিমালাটা হবে কি, ধরা যাক R1, R2 ও R3 রোধ তিনটি সমান্তরাল সমবায়ে মূল বর্তনীর সঙ্গে A ও B বিন্দুতে যুক্ত আছে। দেখো তাহলে R1, R2, R3 তিনটি রোধ, এই দেখো R1, R2, R3 তিনটি রোধ সমান্তরাল সমবায়ে মূল বর্তনীর সঙ্গে A আর B বিন্দুতে, দেখো A আর এই যে B বিন্দুতে যুক্ত আছে। তড়িৎ প্রবাহ A থেকে B এর দিকে হচ্ছে, এই যে এই বরাবর A থেকে B এর দিকে হচ্ছে। এখন বলছে যে এই যে সমান্তরাল সমবায় এর তুল্য রোধ যদি RP হয়, এর তুল্য রোধ যদি RP হয় তাহলে কি হবে, 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। অর্থাৎ সমান্তরাল সমবায়ের তুল্য রোধের অনন্যক, সমান্তরাল সমবায়ের তুল্য রোধের অনন্যক রোধ তিনটির অনন্যকের, দেখো এই যে অনন্যক 1/R1, 1/R2 আর এই যে 1/R3, রোধ তিনটির অনন্যকের যোগফলের সমান বা সমষ্টির সমান। তুল্য রোধের অনন্যক রোধগুলির অনন্যকের সমষ্টির সমান। 1/RP সমান 1/R1 যুক্ত 1/R2 যুক্ত 1/R3। এটা হলো রোধের সমান্তরাল সমবায়ের রাশিমালা। ঠিক আছে, এই যে রোধের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের রাশিমালা থেকে যে সম্পর্কটা পেলাম, শ্রেণী সমবায় পেয়েছিলাম RS সমান R1 প্লাস R2 প্লাস R3, আর এখানে পেলাম 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এই দুটো ফর্মুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বা সম্পর্ক দুটি খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু মাধ্যমিকে অঙ্ক আসে। ঠিক আছে, তো এখান থেকে আমরা অঙ্কও কিন্তু প্র্যাকটিস করব এই চ্যাপ্টারের শেষ দিকে। ওকে, তাহলে এবার আমরা কি করব, আমরা এর দুটো বৈশিষ্ট্য পড়ব। ওকে, কি আছে, তো আমাদের বৈশিষ্ট্য কি, 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান হয়। দেখো R1 এর এই প্রান্ত হচ্ছে A আর এই প্রান্ত হচ্ছে B, তাহলে বিভব পার্থক্য এই প্রান্তের বিভব আর এই প্রান্তের বিভব আছে, সেই বিভবের পার্থক্যটাই হবে R1 এর বিভব পার্থক্য। এবার তুমি ভালো করে লক্ষ্য করো, R2 এর ক্ষেত্রেও কিন্তু এই দুই প্রান্ত A আর B, তাই না? তাহলে আবার বিভব পার্থক্যটা হবে A প্রান্ত আর B প্রান্তর বিভবের পার্থক্যটা। আবার R3 এর ক্ষেত্রেও দেখো এই প্রান্তটা হচ্ছে A, এই প্রান্তটা হচ্ছে B, তাহলে এর ক্ষেত্রেও বিভব প্রভেদটা বা বিভব পার্থক্যটা ওই দুই প্রান্তের যে বিভব তার পার্থক্যটা দাঁড়াবে। তাহলে তিনটি ক্ষেত্রেই বিভব পার্থক্যটা কিন্তু সমান হচ্ছে, কারণ তিনটি ক্ষেত্রেই দুই প্রান্ত হচ্ছে A আর B। তাই প্রথম বৈশিষ্ট্যটাই বলা আছে যে প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান হয়, প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান হয়। এই যে R1 এর দুই প্রান্ত A আর B, যা বিভব পার্থক্য হবে R2 এর দুই প্রান্তও তো A আর B, তাহলে বিভব পার্থক্যটা ঠিক একইভাবে সমান হয়ে যাবে। আবার R3 এর বিভব পার্থক্যটাও তো এই দুই প্রান্ত তো A আর B, তাহলে বিভব পার্থক্যটাও সমান হবে। আর একটা বৈশিষ্ট্য, সমবায়ের তুল্য রোধ,
সমবায়টির ক্ষুদ্রতম রোধটির চেয়েও কম হয়। দারুণ প্রশ্ন, প্রশ্ন মানে দারুণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে দেখো, এই সমবায়ের তুল্য রোধ অর্থাৎ আরপিটা, এই যে বাকি যে রোধগুলো আছে তার প্রত্যেকটির মানের চেয়েও কিন্তু কম হবে। আগে আমরা শ্রেণী সমবায়ে কি পড়লাম, যে আরএসটা অর্থাৎ তুল্য রোধটা, যে রোধগুলি পরস্পরের সঙ্গে যুক্ত আছে তাদের যে কোনোটার থেকে কিন্তু বেশি হবে। আর এখানে তুল্য রোধটা সমবায়ের যে কোনো রোধের চেয়ে কম হবে। তাহলে এটা কিন্তু একটা পার্থক্য, রোধের শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়ের মধ্যে একটা পার্থক্য। শ্রেণী সমবায়ে বলা হচ্ছে যে সমবায়ের তুল্য রোধ সমবায়ের প্রতিটি রোধের মানের চেয়েও বেশি হয়, প্রতিটি রোধের মানের চেয়ে বেশি হয়, যে কোনো রোধের মানের চেয়ে বেশি হয়। আর সমান্তরাল সমবায়ে কি বলছে, না তো সমবায়ের তুল্য রোধ সমবায়টির যে ক্ষুদ্রতম রোধ, বড়গুলো তো আছে, যেটা ক্ষুদ্রতম তার চেয়েও কম হয়, অর্থাৎ প্রতিটির চেয়েও কম হবে। এটাই হচ্ছে সমান্তরাল সমবায়ের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে আমরা আজকে চলতড়িৎ চ্যাপ্টারের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ কিন্তু শেষ করলাম। ঠিক আছে, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ কিন্তু আমরা আজকে শেষ করলাম।